নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সবুজ চশমা। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। সবুজ চশমা। বর্দা বলিল, আমিও একদিন তোমাদের মতো নাস্তিক ছিলুম। আমরা সকলে উৎসুকভাবে নিরুত্তর রহিলাম, কারণ এইরূপ ভূমিকার উদ্দেশ্যে আমাদের অজ্ঞাত ছিল না। কেবল অমূল্য মুখ বিকৃতি করিয়া হাসিল। বর্দা টেবিলের ওপর হইতে পা নামাইয়া বলিল, কিন্তু একবার এমন একটা ব্যাপার ঘটল যে তারপর প্রেতজনিতে অবিশ্বাস করা একেবারে অসম্ভব। অনেক দিন আগেকার কথা, প্রায় 10 বছর হলো। সেই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে কখনো হয়নি। রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গিয়েছিল। অমূল্য সক্ষোভে কপালে করাঘাত করিয়া বললুম, আমাদেরই ভাগ্যই মন্দ, কাকে দোষ দেব? পাছে আবার ঝগড়া বাঁধিয়া যায়, তাই পৃথিবী তাড়াতাড়ি বলিল, কাউকে দোষ দিতে হবে না, বর্দা তুমি আরম্ভ করে দাও। বলল, বর্দা শত্রু মিত্র সকলকে সমান অগ্রাহ্য করিয়া অবিচলিতভাবে একটা চুরুট ধরাইল। তারপর আরম্ভ করিল, কিউল জংশনের মতো এমন লক্ষ্মীছাড়া স্টেশন বোধহয় পৃথিবীতে আর নেই। লুপ লাইন থেকে যেদিকে যেতে চাও, কিউলে অন্তত 3 ঘন্টা বিশ্রাম করতে হবে। সেবার বিএ পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিলুম, এলাহাবাদে। সন্ধ্যার সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত্রি 8টা নাগাদ কিউল পৌঁছানো গেলাম। সেখানে পশ্চিমের ট্রেন আসবে রাত্রি 11টায়। সুতরাং অফুরন্ত অবকাশ। আমার সঙ্গে কেবল একটা সুটকেস ছিল, সেটা কুলির জিম্মায় করে দিয়ে লম্বা কাঁকড় ঢাকা প্ল্যাটফর্মের ওপর পায়চারি করতে লাগলুম। ক্রমে ট্রেন বেরিয়ে গিয়ে স্টেশনটা একেবারে খালি হয়ে গেল। ঘণ্টা তিনেকের মধ্যে আর গাড়ি নেই, কিন্তু একলা শূন্য প্ল্যাটফর্মে কাহাতক পায়চারি করা যায়। ঘণ্টাখানেক ঘুরে বেড়াবার পর দেখলুম কেউ কোথাও নেই। স্টেশন স্টাফও বোধ করি এই অবসরে একটু নিদ্রা দিয়ে দিচ্ছে। গ্যাসের বড় বড় ল্যাম্পপোস্টগুলো জনহীন প্ল্যাটফর্মে অনর্থক আলো বিকিরণ করছে। আমিও এদিক ওদিক চেয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢুকে পড়লুম। ভাবলুম নিরিবিলি একটু ঘুমিয়ে নেওয়া যাক। হ্যাঁ, টিকিট ইন্টার ক্লাসেরই ছিল। ওয়েটিং রুমের মাঝখানে একটি বড় গোছের গোল টেবিল, তার উপরে কেরোসিনের ল্যাম্প ঘোলাপটেভাবে জ্বলছে। টেবিলের চারপাশে 10-12খানা চেয়ার আরাম কেদারায় আছে। একটি চেয়ারে বসে একজন ভদ্রলোক ছিমুচ্ছিলেন। একটা চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনে টেবিলের উপর রাখা ছিল। আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন। আর কেউ যে ওয়েটিং রুমে আছে তা প্রত্যাশা করিনি। যাই হোক, অনধিকার প্রবেশের সংকোচ দমন করে একটা চেয়ার টেনে বসলুম। ভদ্রলোক মিটমিট করে আমার দিকে তাকাতে লাগলেন। বয়স্ক লোক, মুখে দাড়ি আছে, ওস্তাগারের তৈরি ঝলমলে কোট প্যান্টালুন পরা, কিন্তু তবু বাঙালি বলে সন্দেহ হলো। একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলুম, মশাইয়ের কোন দিকে যাওয়া হচ্ছে? ভদ্রলোক ব্যাগটি তুলে নিজের কোলের ওপর রাখলেন। এমন সন্দিগ্ধ চোখে আমার দিকে চাইতে লাগলেন যেন তার এই ব্যাগটি চুরি করবার জন্যই আমি ঢুকেছি। তারপর সতর্কভাবে বললেন, আমি বিলেত যাচ্ছি। কিছুক্ষণ অবাক চেয়ে থেকে বললুম, তিনি আবার বললেন, বিলেত যাচ্ছি, আপনি?
লজ্জিতভাবে বললুম, আমি এই কাছেই এলাহাবাদ যাচ্ছি। এলাহাবাদ? এলাহাবাদে কি করেন? কিছু করি না, মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি। আপনি কি কখনো সেখানে ছিলেন? তার সতর্ক ও সাবধান ভাব অনেকটা কেটে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেখানে আমি লিটিন কলেজে ফিজিক্স প্রফেসর ছিলাম। আমার নাম বিরাজমোহন সেন। বিরাজমোহন সেন নামটা খুব পরিচিত। আমার মামাদের মুখে তার অনেক গল্প শুনেছি। মামারা তার কাছে পড়েছিলেন। বিরাজ একজন নামজাদা প্রফেসর, কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ায় তাকে অধ্যাপনার কাছ থেকে অবসর নিতে হয়। আমি সচকিত হয়ে উঠলুম। তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলুম, কিন্তু তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখতে পেলুম না। প্রকাণ্ড কপালখানা বুদ্ধি এবং পাণ্ডিত্যেরই পরিচয় দিচ্ছে। উঁচু বাঁকা নাক, চোখের দৃষ্টিতে এমন কিছু নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে। আমি বললুম, আমি আপনার নাম শুনেছি, আমার মামারা আপনার ছাত্র। তাই নাকি? কি নাম তাদের বলো তো? আমি নাম বলতেই আমি লাফিয়ে উঠে বললেন, শৈল, নীরজ, বিলক্ষণ, তাদের খুব চিনি। তুমি তাদের ভাগ্নে? বেশ বেশ, বড় খুশি হলুম বলে তিনি ব্যাগটা আবার টেবিলের ওপর রাখলেন। আমার বড় হাসি পেল। জিজ্ঞাসা করলুম, আপনার ওই ব্যাগটিতে কোনো মূল্যবান জিনিস আছে? না। মূল্যবান? তিনি একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, তা বলতে পারো। এমন মূল্যবান জিনিস পৃথিবীতে আর নেই। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলুম, কি জিনিস? তিনি আস্তে আস্তে বললেন, একটা চশমা। বিলেতে নিয়ে যাচ্ছি স্যার, অলিভার লজকে দেখাবো বলে। আরও আশ্চর্য হয়ে গেলুম, চশমা? স্যার, অলিভার লজকে দেখাবেন? কিসের চশমা? তিনি উত্তর দিতে গিয়ে থেমে গেলেন, মাথা নিচু করে বসে রইলেন। তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞাসা করলেন, তুমি ভূতে বিশ্বাস করো? ভূত? হ্যাঁ, প্রেতজনী। মনে হলো মাথা খারাপের কথাটা হয়তো নেহাত মিথ্যে নয়। নইলে আপাত দৃষ্টিতে এমন একজন বিজ্ঞ লোক আবোল তাবোল কথা কয় কেন? বললাম, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করি না। তিনি একটু হাসলেন। যা চোখে দেখা যায় না তা যদি অবিশ্বাস করো, তাহলে তো পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয়। এক বিন্দু জলে লক্ষ কোটি বীজাণু থাকে, যে কি চোখে দেখা যায়, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এক্স রে দিয়ে জ্যান্ত মানুষের শরীরের গোটা কঙ্কালটা দেখা যায়, সাদা চোখে কি দেখতে পাও? আমি বললাম, তা পাই না বটে, কিন্তু ভূত যে মাইক্রোস্কোপ কিংবা এক্স রে দিয়েও দেখা যায় না। তিনি আবার হাসলেন, গূঢ় রহস্যময় হাসি। তারপর বললেন, তা বটে, কিন্তু সাদা চোখেও যে অনেক দেখেছ। আমি বললাম, তারা হয়তো ভ্রান্ত, নয় ঠক। তিনি গম্ভীর হয়ে বললেন, পৃথিবীতে সকলকে ভ্রান্ত কিংবা ঠগের পর্যায়ে ফেলা যায় না, খাঁটি লোকও আছে। শিশির ঘোষ জোচ্চোর ছিলেন না, নির্বোধও ছিলেন না, কিন্তু তোমরা এখনকার বয়স কম, নাস্তিকতাই তোমাদের বয়সের ধর্ম। আমিও তোমার মতোই অবিশ্বাসী ছিল। বেশি দিন নয়, 2 বছর আগে পর্যন্ত আমি প্রেতজনী সম্বন্ধে ঘোর নাস্তিক ছিলুম। তারপর হঠাৎ একদিন সব ওলটপালট হয়ে গেল। যে অপূর্ব জিনিস না জেনে আবিষ্কার করে ফেললুম, তাতে জীবনের ধারাই বদলে গেল। কি আবিষ্কার করলেন? তিনি কিছুক্ষণ স্থির থেকে বললেন, একটা চশমা, বাইনোকুলারের লেন্স বলতে পারো। আমি উত্তেজিত হয়ে বললুম, সেই চশমাই কি আপনার ব্যাগে রয়েছে? হ্যাঁ। ওই চশমাই স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কি ব্যাপার, আমাকে সব বলুন, আমার ভারী কৌতূহল হচ্ছে। তিনি বললেন, লোকের কাছে বলে যে এরকম হাস্যাস্পদ আর ক্ষতিগ্রস্ত হয়েছি, তাতে কাউকে বলতে ইচ্ছে করে না। যাই হোক, তুমি যখন আগ্রহ প্রকাশ করছো তখন শোনো। আমি বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞানের রাজ্যের বাতিক খেয়াল কল্পনার স্থান নেই, যেখানে নিরস নিষ্ঠুর সত্যের কারবার। সুতরাং ভূত প্রেত সম্বন্ধে আমার মনে যে একটা মজ্জাগত বিরুদ্ধতা থাকবে, তা সহজেই অনুমান করতে পারবে।
ভেবে দেখো, নিঃসংশ হয়ে ভূতপ্রেত বিশ্বাস করা যেতে পারে এমন জোরালো প্রমাণ আজ পর্যন্ত কিছু পাওয়া গেছে কি? সবই ধোঁয়া ধোঁয়া, অনিশ্চিত। বৈজ্ঞানিক কেউ কেউ স্বীকার করেছেন বটে, কিন্তু বিজ্ঞান স্বীকার করেনি। বিজ্ঞান চায় নিরেট স্থূল সত্য, আবছায়া অস্পষ্ট কিছু সে চায় না। তাই শিক্ষার গুণে আমিও চিরদিন ভূতপ্রেতকে ঠাট্টাই করে এসেছি। কোনান ডায়েল, স্যার অলিভ লজ, এদের ভ্রান্ত খেয়ালই মনে করেছি। কখনো ভাবিনি যে আমি একদিন অন্যকে বিশ্বাস করবার জন্য ছোটাছুটি করে বেড়াবো, আর তারা আমাকে পাগল মনে করে আমার কথায় হেসে উড়িয়ে দেবে। এইটিই বোধহয় আমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। বছর 2 আগে কলেজের লাইব্রেরিতে আমি দূরবীনের লেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। একটা বড় সবুজ রঙের ক্রিস্টাল একদিন কুড়িয়ে পেয়েছিলাম সেইটে। কিন্তু তুমি বোধহয় আর্ট স্টুডেন্ট, সব কথা বুঝবে না। মোটামুটি বলে রাখি, একটা অদ্ভুত ফিকে সবুজ রঙের ক্রিস্টাল হাতে এসে পড়েছিল। তাই থেকে নিজের হাতে কতকগুলো লেন্স তৈরি করেছিল। যন্ত্রের সাহায্য না নিয়ে হাতে করে ঘষে ঘষে লেন্স তৈরি করা সহজ নয়, বিস্তর সময় লাগে। তাছাড়া সবসময় নির্ভুল হয় না, বাঁকাচোরা থেকে যায়। কিন্তু আমার খেয়াল হয়েছিল, তাই নিজে হাতেই তৈরি করেছিলাম। একদিন দুপুরবেলা, তখনও লেন্স সম্পূর্ণ তৈরি হয়নি। কেমন হচ্ছে দেখবার জন্য আমি সেগুলো ফ্রেমের ওপর বসিয়ে চোখে পড়লুম। চশমার দোকানে চোখ পরীক্ষা করার সময় যেরকম ফ্রেম চোখে পরিয়ে দিয়ে তাতে বিভিন্ন শক্তির কাজ বসিয়ে বসিয়ে পরখ করে, দেখেছো বোধ হয়? আমি ঘাড় নাড়লুম। বিরাজবাবু বলতে লাগলেন, দুপুরবেলা লাইব্রেরিতে কেউ ছিল না। আমি দোর বন্ধ করে একটা কাজ করছিলুম, কিন্তু চোখে চশমা দিয়ে মুখ তুলতেই দেখলুম একজন লোক ঠিক আমার সামনের চেয়ারে বসে এক দৃষ্টে আমার পানে তাকিয়ে রয়েছে। লোকটা সাহেব, টকটকে গোলাপি রং, মুখে ছুঁচালো দাড়ি। তার অদ্ভুত বেশভূষা, মধ্যযুগে ইউরোপীয়রা যেরকম মখমলের জরির পোশাক পরতো সেই রকম। আমি ভ্যাবাচাকা খেয়ে তাড়াতাড়ি চশমা খুলে ফেললুম। দেখলুম কোথাও কেউ নেই, চেয়ার খালি। খানিকক্ষণ কিছু বুঝতে পারলুম না, তারপর আবার চশমা পরে দেখলুম লোকটা বন্ধ দরজার ভিতর দিয়ে চলে গেল। বিরাটবাবু চুপ করলেন। আমি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলাম, তারপর? বিরাজবাবু বললেন, এমনই অভাবনীয় এই ঘটনা যে ব্যাপারটা ভালো করে হজম করতেই কয়েকদিন কেটে গেল। শেষে বুঝলাম ভুল নয়, সত্যিই অজ্ঞাতসারে একটি অপূর্ব জিনিস আবিষ্কার করে ফেলেছি, যার সাহায্যে সূক্ষ্ম দেহ প্রত্যক্ষ করা যায়। এই জিনিস নিয়ে কি করব প্রথমটা ভেবে পেলুম না। শেষে ঠিক করলুম আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলবো। তার কাছে গেলুম, একটু উত্তেজিতভাবেই আমার আবিষ্কারের কথা বললুম। তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সেন, আপনার শরীরটা খারাপ হয়েছে, আপনি কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন। নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে এলাম। তারপর প্রফেসরের মধ্যে আমার অন্তরঙ্গ যারা ছিলেন তাদের বললুম, তারাও আমাকে ছুটি নিয়ে বিশ্রাম করতে উপদেশ দিলেন। আশ্চর্য আমাদের দেশের লোকের মনোভাব। কেউ একবার জিনিসটা দেখতে চাইলে না, একবার বললেন না, দেখি আপনার কথা সত্যি কি মিথ্যে। মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে একটা দরখাস্ত করলুম। তাকে সব কথা জানিয়ে লিখলুম যে তিনি যদি ইচ্ছে করেন আমি সর্বসমক্ষে ডেমনস্ট্রেটেড করে দেখাতে রাজি আছি। সপ্তাহখানেক পরে আমার চিঠির জবাব এলো। ইতিমধ্যে বোধহয় আমার পাগলামির কানা ঘুষও চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ভাইস চ্যান্সেলর সাহেব বিনীতভাবে আমাকে জানিয়েছেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করবার দরখাস্ত করি তাহলে তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর হবে। রাগের মাথায় কাজ ছেড়ে দিলুম। তারপর সারা ভারতবর্ষ যত বিজ্ঞ সুধী আছেন সকলের দৌড়ে দৌড়ে চশমা নিয়ে ঘুরে বেরিয়েছি। এমন সব লোকের কাছে গিয়েছি যাদের পৃথিবী জোড়া নাম, কিন্তু সকলের কাছেই এক উত্তর পেয়েছি। কেউ হেসেছেন, কেউ তাড়িয়ে দিয়েছেন, কেউ বলেছেন সময় নেই। কিন্তু আমার কথাটা সত্যি কি মিথ্যে তার যাচাই করে দেখবার কৌতূহল কারুর হলো না। যখন দেখলুম
এদেশে এই মহামূল্য আবিষ্কারের মর্ম কেউ বুঝবে না, তখন স্থির করলুম বিলেত যাব। সেখানে অন্তত একজন লোক আছেন যিনি প্রকৃতও তত্ত্বান্বেষী, যিনি আমার কথা না শুনে আমাকে ফিরিয়ে দেবেন না। ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। বললে বিশ্বাস করবে না, চশমার ওপর নানা রকম অলৌকিক উৎপাত শুরু হয়েছিল। প্রেতলোকের জবনিকা মানুষের চোখ থেকে সরে যায়, এটা বোধহয় তাদের অভিপ্রেত নয়। তাই রোজ চশমার ওপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগলো। কখনো অকারণে হাত থেকে পড়ে যায়, কখনো ট্রেনে ব্যাগ শুদ্ধ হারিয়ে যায়, কখনো চোরে চুরি করতে আসে, এই ধরনের ব্যাপার। যখনই চশমা চোখে দিই দেখি ওরা আমাকে ভয় দেখাচ্ছে, চশমা ভেঙে ফেলবার ইঙ্গিত করছে। একবার একটা অদৃশ্য হাত আমার চুল ধরে এমন নাড়া দিল যে চশমা চোখ থেকে ছিটকে মেঝেয়ে পড়ল। ভাগ্যি কার্পেট ছিল, নইলে সেই দিনই ওটা যেত। যা হোক, অনেক কষ্টে অনেক যত্নে এখনো পর্যন্ত তাকে অটুট রেখেছি। জানি না শেষ পর্যন্ত স্যার অলিভার লজের কাছে নিয়ে যেতে পারবো কিনা। এই হচ্ছে যাকে বলে একটা ফ্রিক। এর অবিকাল নকল কখনো তৈরি হবে না। ভদ্রলোকের অত্যাশ্চর্য কথাগুলো আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন প্রবল নাড়া দিয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা, এই চশমা যে কেউ চোখে দিলেই ভূত দেখতে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। যদিও সে পরীক্ষা করবার সুযোগ আজ পর্যন্ত পাইনি, আমি নিজে যতবার করেছি ততবার দেখেছি। আমি আর কৌতূহল দমন করতে না পেরে বললুম, তাহলে আমাকে একবার দেখাতে পারেন? নিশ্চয়ই পারি। তিনি সানন্দে ব্যাগটা নিজের দিকে টেনে নিয়ে বললেন, দেখবার জন্যে আমি ছটফট করে বেড়াচ্ছি, কিন্তু আমার দুর্ভাগ্য কেউ দেখছে না। ব্যাগ খুলে তিনি সযত্নে একটি তুলোয় মোড়া চামড়ার কেস বার করলেন। তারপর অতি সন্তর্পণে কেস খুললেন। কেসের মধ্যে একটি মজবুত গোছের চশমা। ঠিক চশমা নয়, আজকাল একরকম বাইনোকুলার চশমা বেরিয়েছে, অনেকটা সেই রকম দেখতে। সামনে কতকগুলো সবুজ কাঁচ লাগানো, তার আশেপাশে পেতলের স্ক্রু, টাইট সেলের মোটা মোটা আম। বিরাটবাবু উঠে এসে সাবধানে আমার নাকের ওপর চশমাটা বসিয়ে দিলেন। প্রথমে কিছুই দেখতে পেলুম না, কেবল সবুজ ধোঁয়া। বিরাটবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে কম্পিত স্বরে বললেন, কিছু দেখতে পাচ্ছ? এবার 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 ক্রমশ চোখের দৃষ্টি পরিষ্কার হতে লাগলো। মনে হলো যেন ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তারপর বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট জিনিস দেখতে পেলুম। ঘরে কেরোসিনের যে ল্যাম্পটা জ্বলছিল তাতে সামান্য আলো হচ্ছিল, কিন্তু চশমার ভেতর দিয়ে দেখলুম আলো ঢের বেশি, উজ্জ্বল অথচ মোলায়েম। সেরকম অলৌকিক আলো কখনো দেখিনি। কোথা থেকে আসছে বোঝা যায় না, অথচ সর্বত্র সমানভাবে পড়েছে। কোথাও ছায়া নেই, আশ্চর্য আলো। এইটিই বোধহয় প্রেতলোকের দীপ্তি। কিন্তু আলোর কথা থাক, সেই আলোতে যা দেখলুম তা ভয়াবহ কিছু না হলেও হৃৎপিণ্ড একেবারে ডিগবাজি খেয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেখলুম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটি করে লোক বসে আছেন। তাদের পেছনে মাথার পর মাথা, ঘরের মধ্যে তিল ফেলবার জায়গা নেই, আর সবাই তীব্র নির্মিষে চোখে আমার পানে তাকিয়ে রয়েছে। বিরাটবাবু জিজ্ঞাসা করলেন, দেখতে পাচ্ছ? গলা দিয়ে আওয়াজ বেরোলো না, তাই উত্তর দেওয়া হলো না। ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার ঘা ঘেঁষে একটা প্রেত দাঁড়িয়ে মুখের দিকে কটমট করে তাকিয়ে আছেন। বাঁ দিয়ে তাকিয়ে দেখি ঠিক তাই। আমার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে ধরাস ধরাস করতে লাগলো। এদের যেরকম চেহারা তা বর্ণনা করা যায় না। সাহেব আছেন, চীনাম্যান আছেন, ভারতীয় লোক আছেন, আবার নিকষকান্তে নিগ্রহ রয়েছে, কোনো ভেদজ্ঞান নেই। একজন শীর্ণকায় উপবীতধারী ব্রাহ্মণ এবং একটি পালক দেওয়া টুপি পরা 16 শতাব্দীর সাহেব পাশাপাশি বসে রয়েছে দেখলুম।
সকলেরই দৃষ্টি আমার ওপর। ভাবে মনে হলো কেউ আমার প্রতি সন্তুষ্ট নন, যেন দাবি জন্মাবার আগেই আমি তাদের রাজ্যে ঢুকে পড়েছি বলে তারা আমার উপর ভয়ঙ্কর চটেছে। ক্রমে তাদের মধ্যে একজন আলোচনা শুরু হলো দেখলুম। কানে কিছুই শুনতে পেলুম না, কিন্তু মুখ আর হাত নাড়া দেখে আন্দাজ হলো যে খুব উত্তেজিত তর্ক চলছে, এবং আমি যে এই তর্কের লক্ষ্যবস্তু তাও সন্দেহ রইল না। শেষে সেই পইতে পারা শীর্ণ ব্যক্তিটি আমার দিকে ফিরে আঙুল দেখিয়ে খুব তীব্রভাবে কি বলতে আরম্ভ করলেন, কিন্তু কোনো ফল হলো না। তিনি কি বললেন আমি এক বর্ণ শুনতে পেলুম না। অনেকক্ষণ বক্তৃতা দেবার পর তিনি টেবিলের উপর একটা নিঃশব্দ চপেটাঘাত করে চুপ করলেন। তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক আরম্ভ হলো। এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আমার মনের অবস্থাটা কীরকম হয়েছিল সেই সম্বন্ধে বিশদভাবে কিছু বলিনি, বলবার দরকারও নেই। তোমরা সহজেই আন্দাজ করে নিতে পারবে। চশমার ভিতর দিয়েই যে এই ভূতরাজ্য দেখতে পাচ্ছি, চশমা খুলে ফেললে আর দেখতে পাবো না, একথা সাফ ভুলে গিয়েছিলুম। মনে হচ্ছিল সাদা চোখে এদের দেখছি, যেন নির্জন মনুষ্যহীন একটা জায়গায় একপাল ভূতের মধ্যে এসে পড়েছি। তারা আমাকে ঘিরে বসে আমার ভাগ্য বিচার করছে। তাদের তর্কের উত্তেজনা ক্রমেই বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো আমাকে নিয়ে এরা ভীষণ কাণ্ডেও একটা কিছু বাঁধাবে। আমি আমার বুদ্ধি বিবেচনার যা সামান্য অবশিষ্ট ছিল তাদের কাণ্ড দেখে তা লুপ্ত হয়ে গেল। চশমাটা খুলে ফেললেই লেটা চুকে যেত, কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালুম। অমনি তারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তারপরে কি একটা ভয়ঙ্কর সংকল্প করে জ্বলন্ত দৃষ্টি মেলে আস্তে আস্তে আমার দিকে অগ্রসর হতে লাগলো। আমি আর চুপ করে থাকতে পারলুম না। বিকট চিৎকার করে চেয়ার উল্টে ফেলে দরজার দিকে দৌড় মারলুম। প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়াতে দৌড়াতে ঘাড় ফিরিয়ে দেখলুম তারা তেমনই ভিড় করে আমার পিছনে তেড়ে আসছে। এই সময় একটা বিরাট রই রই শব্দ কানে এলো, খবরদার, হুঁশিয়ার, ট্রেন আ রাহা হ্যায়। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ফোঁস হর হর শব্দ। কিন্তু ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাঁচকা মেরে নিজেকে সামলে নিলুম। গরম ইঞ্জিনটা শোঁ শোঁ শব্দ করে আমার প্রায় নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁচকা দিয়ে নিজেকে সামলালুম বটে, কিন্তু ভারী চশমাটা নাকের উপর থেকে ছিটকে গিয়ে পড়ল ঠিক লাইনের ওপর, আর গাড়ির চাকাগুলো গড়গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে যেতে লাগলো। আমার হাতে পায়ে আর জোর ছিল না। অবশভাবে আমি প্ল্যাটফর্মে কাঁকড়ের ওপরেই শুয়ে পড়লুম। চেতনা লুপ্ত হয়ে আসছিল, মাথার মধ্যে ঝিমঝিম করছিল। তারই মধ্যে ক্ষীণভাবে শুনতে পেলুম মন্দভূত ট্রেনের চাকা আর লোহা লক্করের শব্দ। মনে হলো যেন এতক্ষণে সেই প্রেতগুলো সবাক হয়ে আমাকে ঘিরে বিচিন্ত্রমে মহা আনন্দের হাসি হাসছে। মিনিট কয়েক পরে সংজ্ঞা হয়ে দেখলুম আমার চারিদিকে অসংখ্য লোকের ভিড় জমে গেছে, আর বিরাটবাবু পাগলের মতো আমার দুটো নড়া ধরে ঝাঁকানি দিচ্ছে আর বলছে, কি করলে? আমার চশমা কই, আমার চশমা কই, আর চশমা? মূর্ছা যাওয়ার সদযুক্তি বিবেচনা করে আমি আবার মূর্ছিত হয়ে পড়লুম।